3 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে। আমরা বলছি গরিব মারার বাজেট, এটা আসলেই গরিব মারার বাজেট। আমি লুটপাটের বাজেটের কথা বলতে চাই না, তবে গরিব মারার বাজেট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার যে সমস্ত জায়গায় ভ্যাট ধরা হয়েছে তার মধ্যে মুদির দোকানেও ভ্যাট ধরা হয়েছে। আমাদের নেতা, বিরোধী নেতা বলছিলেন ফকিরকেও ভ্যাট দিতে হয়, ফকির তো সারাদিন ভিক্ষা করে ওই মুদির দোকানে যায় তার জিনিস কেনে রাত্রে খাবার জন্য, তাকেও ভ্যাট দিয়ে তারপরে বাড়িতে যেতে হয় জিনিস কিনে নিয়ে। তাহলে এটা কি গরিব মারার বাজেট বলতে হবে না? ভিক্ষা করে সে তাকেও ভ্যাট দিতে হয়। মাননীয় স্পিকার, এরপরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেটের উপর যে সংবাদ সম্মেলন করছিলেন, সেই সংবাদ সম্মেলন উনি খুবই ক্লিয়ার করে একটা সত্য কথা বলছেন। উনি বলছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে 4র্থ বছরে। তার মানে এই বাজেট ভালো বাজেট নয়। ভালো বাজেট যদি হতো তাহলে এই বছরই অর্থনীতি ঘুরে দাঁড়াইতো, কিন্তু এটা 4র্থ বছরে যা অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তার মানে 3 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ যা আগে কষ্টে ছিল ওই রকম কষ্টে বাংলাদেশের মানুষকে আবারও থাকতে হবে। মাননীয় স্পিকার, এরপরে আমি বাজেটের ব্যাপারে, বাজেটে এবার জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5, কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস হলো এবারে ম্যাক্সিমাম জিডিপি বৃদ্ধি পেতে পারে 4.6। মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 7.5, কিন্তু ইতিমধ্যেই মার্চ থেকে যদি আমরা ধরি, ফেব্রুয়ারি বাদই দিলাম, মার্চ, এপ্রিল, মে বৃদ্ধি হয়ে এখন হয়েছে 9.42। তাহলে আমাদের যে জিডিপি এবং মুদ্রাস্ফীতির যে হার ধরা হয়েছে এটা কিন্তু ইতিমধ্যেই ফেল করেছে। কাজেই এটা যে জনবান্ধব বাজেট এটা বলার কোনো সুযোগ এখানে নাই। মাননীয় স্পিকার, এবছরে এডিবির, যেটা গত 1 বছরে 11 মাসে এডিবির বাস্তবায়ন হয়েছে 48.23%। 1 মাসে 1 লাখ কোটি টাকা ব্যয়ের চাপ, উন্নয়ন খরচে বড় স্থবিরতা, বেশ কয়েকটি মন্ত্রণালয় বরাদ্দের 1/3 ব্যয় করতে পারেননি। তাহলে যদি উন্নয়ন বরাদ্দ যদি বাস্তবায়িত হয় 48.23%, তাহলে 51%-এরও বেশি কিন্তু এখনো অবাস্তবায়িত রয়ে গেছে। কিন্তু মাস বাকি আছে কয়টা? এটা হলো 11 মাসের রিপোর্ট, 1 মাস। তাহলে 1 মাসে এই টাকা কিভাবে বরাদ্দ হবে? এবং এই যে তড়িঘড়ি করে বরাদ্দ, এই জায়গায় অফিসে, আদালত থেকে শুরু করে সর্বত্রই লুটপাট হবে। এবং এই না হলে লুটপাট না করলে এত টাকা খরচ করবে কিভাবে? 11 মাসে 48% খরচ হয়েছে, আর 1 মাসে 51-52% খরচ হবে কিসের ভিত্তিতে? মাননীয় স্পিকার, সুতরাং এই বাজেট আসলে জনবান্ধব নয়, এটা আমরা বলতে পারি। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের উপর যে হিউজ পরিমাণ ঋণ রয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো কথা উনি বলেন নাই। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা মোট ঋণের 32%, 26% টাকা। এটার বিরাট ব্যাপার। অথচ আপনার 3% কম খেলাপি ঋণ এমন ব্যাংকের সংখ্যা খুবই কম। কেবলমাত্র খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো ঝুঁকির মাত্রা বেড়েছে। 3% কম হইলেই বিদেশিরা এটাকে ঝুঁকিপূর্ণ মনে করে, আর এখানে আমাদের এখন 32.26% আসলে ঋণের মোট ঘাটতি কিন্তু রয়েছে, সমান খেলাপি ঋণ রয়েছে, যেটা 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, এর আগে আমাদের 4 দলীয় জোট সরকারের পরে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, 22,481 কোটি টাকা। কিন্তু এখন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। তাহলে দেখা যাচ্ছে এই টাইমে খেলাপি ঋণের পরিমাণ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। কিন্তু এই ব্যাপারে বাজেটের কিন্তু এই খেলাপি ঋণের ব্যাপারে আসলে তেমন কোনো তথ্য আমরা পাইনি। মাননীয় স্পিকার,
এবছরে এই সরকার ক্ষমতা আসার পরে যে বিদেশে ঋণ পরিশোধ করা হয়েছে, ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ, এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেটা আগামী কয়েক বছরের মধ্যে অনেক গুণ বৃদ্ধি পাবে। প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে, যেটা আমাদের মতো দেশে কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত মাননীয় স্পিকার, এই হলো আমি বাজেটের উপর কয়টা কথা বলার পর বাংলাদেশে বাজেট বাস্তবায়নের, বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 3 মাসের রিপোর্টে 100 দিনে খুন হয়েছে 605 জন, অপহরণ হয়েছে 196 জন। এটা হলো টিআইবির রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে 605 জন, এর মধ্যে সরকার দলের লোক খুন হয়েছে 288 জন। তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয়, তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে?